নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণ রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন। তমলুকে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু। অসুস্থ থাকায় হাতে চ্যানেল করে দেওয়া হয় ইনজেকশন, তারপরই মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে নিষিদ্ধ বাজি সহ গ্রেপ্তার তরুণ। মোট 600 কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে পুলিশ। বিপুল বাজি পাঠানো হচ্ছিল আসানসোলে। দুর্গাপুজোর পর কি কালী পুজোতেও যাত্রীদের কথা ভেবে বিশেষ মেট্রোর বন্দোবস্ত? রাতে শেষ মেট্রোর সময়সীমা বাড়ছে প্রতিটি রুটেই। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মোবাইল ফোন কেনার জন্য টাকা ঢুকলো অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। সুষ্ঠু কাজ এবং উন্নততর পরিষেবার জন্যই এই সহায়তা। সঙ্গে চিঠি দিয়ে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী। বিষ্ণুপুরের মেইতো কালী বিশ্বখ্যাত, কিন্তু এই নামের পেছনে রয়েছে এক অলৌকিক কাহিনী। দেখুন, বিষ্ণুপুরের মাইতো কালী এই মন্দির বিশ্ববিখ্যাত। কিভাবে হলো মায়ের এমন নাম? এর পেছনে রয়েছে এক লৌকিক কাহিনী। জানা যায় ইংরেজি 1742 খ্রিস্টাব্দ এবং বাংলার 1149 সালে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত বর্গীদের একটি দলসহ বিষ্ণুপুর থেকে সোনামুখী আসে। এখানে লুটপাট করার জন্য বাদ্যভাণ্ড সহ হর হর বোম বোম শব্দ করতে করতে রানীর বাজারের আমাদের মা কালীর মন্দিরের সামনে বর্গী দল সমবেত হয়। এখানে তখন মন্দিরের চারিদিকে গাছপালাতে পরিপূর্ণ ছিল, যার ফলে এতটাই অন্ধকার ছিল যে দিনের বেলাতেও অনেকে মন্দিরের সামনে আসতে সাহস করত না। তখন দিবা অপরাহ্ন। এই অঞ্চলের মানুষজন সকলে বর্গীদের ভয়ে নিজ নিজ ঘরে নিজেদের বন্ধ করে রাখতেন। বর্গী দল বাজনা বাজাতে বাজাতে নাচতে থাকে। তখন এক বৃদ্ধ সন্ধ্যায় দেবী মন্দিরে আলো দেবার জন্য একটি প্রদীপ নিয়ে মন্দিরে মায়ের ঘটের সামনে রেখে বলির স্থানে হাড়িকাঠের সামনে প্রণাম করছিলেন। এমন সময় বর্গী দলের সর্দার একটি খাড়া উঠিয়ে প্রণামরত বৃদ্ধকে বলি দিতে উদ্যত হন। কিন্তু মায়ের দৈব শক্তিতে ওই উদ্যত খাড়া আর নামে না, যেন পিছন থেকে কেউ টেনে রেখেছে, এবং ওই ঘাতক অন্ধ হয়ে যান। তখন সেনাপতি তার সাথীদের বললেন, কেন তোমরা আমার খাড়া পেছন থেকে টেনে রেখেছ? বর্গী দল তখন উত্তর দেয়, কেউ আপনার খাড়া পেছন থেকে টেনে নেই। সর্দার বললেন, মন্দিরের প্রদীপটি এখনো জ্বলছে কিনা, আর যে বৃদ্ধ প্রণাম করছিল সে আছে কিনা। অন্যান্য বর্গীরা তার কথায় উত্তর দেয়, প্রদীপ ঠিকই জ্বলছে এবং বৃদ্ধ সেখানেই রয়েছেন। তখন সর্দার বললেন, প্রদীপের আলো আমি দেখতে পাচ্ছি না, তবে কি আমি অন্ধ হয়ে গেলাম? কোন দৈব শক্তিতে আমার খাড়া আটকানো আছে যে আমি খাড়া নামাতে পারছি না? আচ্ছা, ওই বৃদ্ধকে হত্যা না করে আটকাও এবং আমার পূর্বাবস্থা প্রাপ্তির জন্য অনুরোধ করো। ইতিমধ্যেই ওই বৃদ্ধ প্রণাম শেষ করে উঠে সব ব্যাপার বুঝতে পারলেন। তখন সকলে ওই বৃদ্ধকে অনুরোধ করায় তিনি মন্দিরে মায়ের ঘট হতে জল নিয়ে ওই ঘাতক সর্দারের চোখে এবং সর্বাঙ্গে শান্তির জল ছিটিয়ে দিলেন। তখন সর্দার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং তিনি খাড়াও নামাতে পারেন। সর্দার বৃদ্ধাকে তখন বলেন, এখানে কোনো দেবতা আছেন? বৃদ্ধ তখন উত্তর দেন, মা কালী আছেন। বর্গী সর্দার বললেন, মাই তো কালী হে। তারপর বর্গী দল বাজনা বাজাতে ওই রূপেই মায়ের নাম জপ করতে থাকে এবং সোনামুখী ছেড়ে চলে যায়। তারপর থেকেই মায়ের নাম হয়ে ওঠে মাই তো কালী। চালানোর উদ্দেশ্যে আসেন, তাদেরকে দেখে এখানে স্থানীয় যারা ছিলেন তারা সব দরজা জানলা বন্ধ করে দেয়। দিনের বেলাতে আসতেই মানুষজন এখানে ভয় পেত। তখন দিবা অপরাহ্ন সন্ধ্যের সময় এসে যখন দেখলো যে কোনো একজন পুরোহিত মশাই, বৃদ্ধ পুরোহিত মশাই মায়ের কে মানে পর্ণকুটিরে সন্ধে দিচ্ছেন, এবং সন্ধে দেওয়ার পর যখন তিনি এখানে, হ্যাঁ মায়ের পুজো হতো তখন তালপাতা টাটের, এত বড় মন্দির থাকেনি তখন, তালপাতার টাটের মন্দির ছিল। তারপর যখন মায়ের হাঁড়িকাঠের সামনে তিনি মানে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে প্রণাম করে উঠতে গেলেন, তখন মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার খড়গ নিয়ে তাকে কাটতে যায়। কিন্তু কোনো একটা দৈবিক শক্তির ফলে তার খাড়া আটকে যায় এবং তৎক্ষণাৎ তিনি অন্ধ হন। তারপর তিনি তার আশেপাশে যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তাদেরকে বলেন যে আমি খাড়াটা নামাতে পারছি না এবং আমি অন্ধ হয়ে গেছি।
তা ওই বৃদ্ধ পুরোহিত কি এখানে আছেন? তাহলে আমি যাতে আমার আগের অবস্থায় ফিরে যেতে পারি তার কাছে অনুরোধ করো। তখন সেই বৃদ্ধ পুরোহিত সমস্ত কিছু ঘটনাটা বুঝতে পেরে মায়ের ঘটের জল তার সর্বাঙ্গে ছড়িয়ে দেয়। তখন সেই মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং তাকে জিজ্ঞাসা করে যে এখানে কে আছে। তখন তিনি বলেন যে এখানে মা কালী আছে। যেহেতু মারাঠা, তাই বলে মা কালী মানে মাই তো কালী হ্যায়, হিন্দি ভাষী। তখন থেকেই মায়ের নাম মাই তো কালী। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী মোবাইল ফোন কেনার জন্য টাকা ঢুকলো অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। সুষ্ঠু কাজ এবং উন্নততর পরিষেবার জন্যই এই সহায়তা। আর সেই সঙ্গে চিঠি দিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী মোবাইল ফোন কেনার জন্য টাকা ঢুকলো অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। সুষ্ঠুভাবে কাজ ও উন্নততর পরিষেবার জন্যই এই সহায়তা। সেই সঙ্গে চিঠি দিয়ে শুভেচ্ছাও জানালেন মুখ্যমন্ত্রী। মোবাইল কেনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে 10,000 করে টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে উন্নততর পরিষেবার জন্যই এই সহায়তা। মুখ্যমন্ত্রী সই করা প্রীতি ও শুভেচ্ছার চিঠিতে লেখা হয়েছে, আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযোগ্যে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে এই আশা রাখছি। ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মমতার বার্তা, আমি সবসময় আপনাদের পাশে আছি। রাজ্যের দাবি, শিশু ও মাতৃকল্যাণের কাজে মুখ্যমন্ত্রীর এই প্রয়াস নতুন উদ্দীপনা যোগাবে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ঘোষণা করেছিলেন। প্রায় 70,000 আশাকর্মী ও লক্ষাধিক অঙ্গনারী কর্মীর জন্য বরাদ্দ হয়েছে 200 কোটি টাকা। এই টাকায় তারা স্মার্টফোন কিনতে পারবেন। সেই টাকা ঢুকলো এবার ব্যাংক অ্যাকাউন্টে। এই ফোনে কাজের সুবিধা, সরকারের অ্যাপ ডাউনলোড করতে সুবিধা হবে। সরকারি কাজে আর ব্যক্তিগত ফোন ব্যবহার হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে খুলে গেল এসএসকেএম এর নতুন অধ্যায়। অনন্য নামে আত্মপ্রকাশ করল নবনির্মিত উডবান 2 ওয়ার্ড। 16 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন এই বহুতলের। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো এই পরিষেবা। অবশেষে খুলে গেল এসএসকেএম এর নতুন অধ্যায়। অনন্য নামে আত্মপ্রকাশ করল নবনির্মিত উডবান 2 ওয়ার্ড। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই 16 সেপ্টেম্বর উদ্বোধন হয়েছিল এই বহুতলের। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল এই পরিষেবা। 67 কোটি টাকা ব্যয়ে তৈরি হল 10 তলা এই ভবন। রয়েছে 131টি আধুনিক কেবিন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত এই ওয়ার্ডের সাজসজ্জা দেখে বেসরকারি হাসপাতালের সঙ্গে তুলনা টানা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রীও বলেছিলেন, এই পরিকাঠামো ভালো ভালো প্রাইভেট হাসপাতালকেও টেক্কা দেবে। উদ্বোধনী দিনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সিঙ্গেল কেবিনের ভাড়া 5,000, সিঙ্গেল স্যুট 8,000, এইচডিইউ শয্যা 12,000 এবং আইটিইউ শয্যা 15,000 দৈনিক হারে। এসএসকেএম কর্তৃপক্ষ প্রথমে প্রতি কেবিনে 2,000 বেশি ধার্য করেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে তা কমিয়ে দেন। স্বাস্থ্য ভবনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিদিন বিকেল 3টে থেকে এখানে মিলবে ওপিডি পরিষেবা, যেখানে চিকিৎসক দেখাতে ফি বাবদ দিতে হবে 350 টাকা। এর মধ্যে 300 টাকা ডাক্তার পাবেন, বাকি 50 টাকা যাবে হাসপাতালের তহবিলে। স্বাস্থ্য দফতরের দাবি, এই পরিষেবা বেসরকারি হাসপাতালের তুলনায় অনেকটাই সস্তা। উদ্বোধনের সময় অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, 2011 সালে যেখানে স্বাস্থ্য খাতের বাজেট ছিল 3,684 কোটি, এখন তা বেড়ে 21,355 কোটি। 8 কোটিরও বেশি মানুষ স্বাস্থ্যসাথী পরিষেবা পেয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের দৈনিক প্রায় 7,000 রোগী স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। বিগত কয়েক সপ্তাহ অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে উত্তরবঙ্গ। ফের পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হওয়ার আগে ফের মৃত্যুর ঘটনা পাহাড়ে। শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল 2 যুবকের। বিগত সপ্তাহে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে উত্তরবঙ্গ। ধস বন্যা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কপথ, জনজীবন ব্যাহত হয়েছে সাধারণ মানুষের।
অনেকের মৃত্যু হয়েছে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হওয়ার আগে ফের মৃত্যুর ঘটনার পাহাড়ে। শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়েছে। দার্জিলিং থেকে নকশালবাড়ি যাওয়ার পথে পাংখাবাড়ি রাস্তায় একটি গাড়ি প্রায় 150 ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। গুরুতর আহত 3 জনকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ির মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে 5 তরুণ ভাড়া গাড়িতে দার্জিলিং থেকে নকশালবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পাংখাবাড়ির মোড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। মৃতরা হলেন নকশালবাড়ির বাসিন্দা রাজেশ পাসওয়ান ও সুমিত সিং। আহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সময় এলাকায় বৃষ্টি ও কুয়াশা কিছুই ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ফলে গাড়ির গতি বা চালকের অসাবধানতা থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ইতিমধ্যেই গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং ফরেনসিকে পরীক্ষা চলছে। কয়েকদিন আগে কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়ক খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল 4 জনের, আহত হয়েছিল 3 জন। পাথরঝোড়া থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। মেল্লি কিরণ এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির তীব্র আলোয় চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে প্রায় 500 ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। তবে সম্প্রতি দুর্যোগের পরে ধীরে ধীরে ছন্দে ফিরছে দার্জিলিং ও আশেপাশের এলাকা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাহাড় সফরে গিয়ে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ বিতরণ কর্মসূচি। তার মধ্যেই ফের প্রাণহানির এই ঘটনা শোকের ছায়া ফেলেছে পাহাড়ে। হাই নিউজ নেটওয়ার্ক। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার আগে অতীতের তারিখে জন্মের শংসাপত্র দেওয়া হচ্ছে, এমন অভিযোগেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠছে হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধেও। এসআইআর এর আগে এই অনৈতিক কার্যের বিরুদ্ধে পথে নামল বিজেপি। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার আগে অতীতের তারিখের জন্মের শংসাপত্র দেওয়া হচ্ছে, এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষ অনৈতিকভাবে পুরনো তারিখ ব্যবহার করে একাধিক জন্ম শংসাপত্র প্রদান করছে। এসআইআর এর আগেই অনৈতিক কার্যের বিরুদ্ধে পথে নামল বিজেপি। বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষও উপস্থিত হন খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে। তিনি জানান, গত আগস্ট মাস থেকেই এই হাসপাতালে ভুয়ো শংসাপত্র দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমের দ্বারা সম্পূর্ণ বিষয়টি সামনে আসতে শুরু করে। পাশাপাশি এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যকে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বিধায়ক। সিবিআই তদন্ত শুরু হলে আরও বহু হাসপাতালে এই ধরনের দুর্নীতি চলছে তা সামনে আসবে বলে দাবি তার। হওয়া সত্ত্বেও তিনি অ্যারেস্ট হননি। আমার মনে হয় যে এই ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড বা গ্রেপ্তার করবার মধ্যে দিয়ে আসলে তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি যাদের সুপারিশে এই ধরনের শংসাপত্র, জাল শংসাপত্র বেরিয়েছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা চাইছি অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এই চক্রের সাথে জড়িত থাকা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরকে সাময়িক বরখাস্ত করুক, তদন্ত শুরু হোক। তদন্তের মাধ্যমে যারাই নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক যারা দোষী হবেন তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি তারা তা না নেন তাহলে আমরা জনস্বার্থ মামলা করব। খড়িবাড়ির এই ঘটনাকে সামনে রেখে সিবিআই তদন্তের আমাদের আশঙ্কা খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের মতন আরও অনেক জায়গা থেকে এই ধরনের জাল শংসাপত্র। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে হাসপাতালের রেকর্ড ও প্রশাসনিক প্রক্রিয়ার পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শঙ্কর ঘোষ। একই সঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় বিধায়ক শঙ্কর ঘোষের সিবিআই তদন্তের দাবি নিয়ে পাল্টা মুখও খুলেছেন গৌতম দেব। আরে এসব বকওয়াস কথাবার্তা বলে। একটা ঘটনা, এটা ডেপুটি সিএমএইচি এটা আনার্ট করেছে। ওনার নাম্বার যখন একটা পোর্টালের মধ্যে ঢুকেছে, ওনার কাছে মেসেজ আসছে না, ওনার তখন ডাউট হয়। উনি তখন এটা তদন্ত করতে থাকে। এর তদন্ত করতে গিয়ে এটা ধরা পড়ে। এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর 1-2 ইনভলভ আছে। আমি সবটা এখন যেহেতু তদন্তের স্ক্যানারে আছে আমি অত ডিটেল বলছি না, কিন্তু এটা বলতে চাই যে এই ব্যাপারগুলো বরদাস্ত করা হবে না। এর পিছনে যারা আছে, যারা সামনে আছে, সবার পিছনে সুনির্দিষ্ট অভিযোগ আছে। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার ধনতেরাস, সোনার দোকানগুলিতে উপচে পড়া ভিড়। আর তার আগে দেখে নিন ধনতেরাসের শুভ সময় এবং সোনার দাম কেমন রয়েছে।
শনিবার ধনতেরাস, স্বর্ণপ্রেমীরা ভিড় জমাচ্ছেন সোনার দোকানগুলিতে। শনিবার 18 অক্টোবর বেলা 12:18 থেকে শুরু হচ্ছে ত্রয়োদশী তিথি, চলবে রবিবার 19 অক্টোবর রাত 1:51 পর্যন্ত। ধনতেরাসের দিন পুজো পান দেবী লক্ষ্মী ও কুবের। এছাড়াও পুজো করা হয় ধন্বন্তরীরও। কথিত রয়েছে যে ধনতেরাসে মূল্যবান কিছু নতুন জিনিস কিনলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়। আর এই ধারণা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। সোনা বাঙালি জীবনে গুরুত্বপূর্ণ। শনিবার 18 অক্টোবর কলকাতার প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম 12,510 টাকা, যা গত দিনের থেকে 300 টাকা বেড়েছে। অন্যদিকে রূপোর খুচরো দাম 100 গ্রাম 17,370, অর্থাৎ শুক্রবারের তুলনায় 195 টাকা কমেছে। 1 কেজির দাম 1,73,700 টাকা, অর্থাৎ একদিনে 1,950 টাকা কমেছে। দীপাবলি বা আলোর উৎসব শুরু হয় ধনতেরাসের মাধ্যমে, যা প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। 2025 সালে ত্রয়োদশী তিথি 2 দিন ধরে থাকছে, যার কারণে ধনতেরাস উদযাপনের তারিখ নিয়ে সামান্য বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে পঞ্জিকা অনুসারে 18 অক্টোবর 2025 শনিবার ধনতেরাস পালিত হবে। ধনতেরাসের শুভ মুহূর্ত সন্ধে 7:16 থেকে রাত 8:20 পর্যন্ত। ধনতেরাসে সোনা, রূপো, নতুন বাসনপত্র বা অন্যান্য মূল্যবান ধাতু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা ঘরে সারা বছর ধরে সমৃদ্ধি নিয়ে আসে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রত্যেক বছরের মতো দূষণে বিপর্যস্ত দিল্লি। রাজধানীর বাতাসের গুণগত মান বা AQI পৌঁছেছে 254-তে, অর্থাৎ দিওয়ালির আগেই খারাপ ক্যাটাগরিতে রয়েছে দূষণের মাত্রা। এমনকি বিভিন্ন হটস্পটে তা পেরিয়ে গিয়েছে 300-র গণ্ডি, যা রয়েছে অত্যন্ত খারাপ ক্যাটাগরিতে। প্রতি বছরের মতো দূষণে বিপর্যস্ত দিল্লি। রাজধানীর বাতাসের গুণগত মান বা AQI পৌঁছেছে 254-তে, অর্থাৎ দিওয়ালির আগে খারাপ ক্যাটাগরিতে রয়েছে দূষণের মাত্রা। এমনকি বিভিন্ন হটস্পটে তা পেরিয়ে গিয়েছে 300-র গণ্ডি, যা রয়েছে অত্যন্ত খারাপ ক্যাটাগরিতে। সিপিসিবির তথ্যানুসারে আনন্দ বিহারে দূষণের মাত্রা 384, ওয়াজিরপুরে 359, জাহাঙ্গীরপুরীতে 307, সিডি ফোর্টে 303। তথ্য থেকে আরও জানা যাচ্ছে 14 অক্টোবর থেকে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন অঞ্চলে দৃশ্যমানতা কমেছে। কুয়াশার চাদরে ঢেকেছে রাস্তা। স্বাভাবিকভাবেই এহেন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন দূষণের এই ছবি দেখে। উল্লেখ্য, ধোঁয়াশার জেরে দিল্লি সহ গোটা উত্তর ভারতে গত শীতেও বারবার ব্যাহত হয়েছিল বিমান ও রেল পরিষেবা। বহু বিমানের সময়সূচিতে পরিবর্তন করতে হয়, প্রভাব পড়েছিল রেল পরিষেবাতেও। এবারও পরিস্থিতি তেমনই হতে পারে, এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না। গতবার দিল্লির বাতাসের গুণগত মান ভয়ানক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এরপর GRAP-3 গ্রেটেড রেসপন্স অ্যাকশন প্ল্যান 3 লাগু করে প্রশাসন। এর ফলে অনলাইনে স্কুল, রাজধানী সড়কে BS3 এর নিচে থাকা পেট্রোল গাড়ি, BS4 এর নিচে থাকা ডিজেল গাড়ি এবং পণ্যবাহী মাঝারি আকারের যান চলাচলে নিয়ন্ত্রণ, নির্মাণ কাজ কিংবা ভাঙার কাজ বন্ধ করে দিতে হয়। রাজধানী দিল্লি সহ গোটা উত্তর ভারত যে ভয়ঙ্কর পরিবেশ দূষণের মুখোমুখি হয়, তার অন্যতম কারণ শস্যের গোড়া পোড়ানো। এদিকে দিওয়ালিতে বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ফাটানো যাবে শুধুমাত্র সবুজ বাজি। গ্রিন ক্র্যাকার পোড়ানোর অনুমতি চেয়ে যে আর্জি জানানো হয়েছিল বুধবার, তাতেই সাড়া দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি BR গাভাই ও বিচারপতি K বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়ে দিয়েছে, কেবলমাত্র নির্দিষ্ট অঞ্চলেই সবুজ বাজি ফাটানো যাবে। বাজি ফাটানোর সময়সীমা সকাল 6টা থেকে 8টা এবং সন্ধ্যে 8টা থেকে 10টা। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।
সম্প্রতি ভারতে এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, আর তখনই তিনি আধার কার্ডের প্রশংসায় পঞ্চমুখী হয়েছিলেন। এবার জানা যাচ্ছে আধার কার্ডের ধাঁচে পরিচয়পত্র তিনি চালু করতে চলেছেন ব্রিটেনে, যার নাম হবে ব্রিট কার্ড। সম্প্রতি ভারতে এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, তখনই তিনি আধার কার্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এবার জানা যাচ্ছে আধার কার্ডের ধাঁচে পরিচয়পত্র তিনিও চালু করতে চাইছেন ব্রিটেনে, যার নাম হবে ব্রিট কার্ড। তবে আধারের মতো বায়োমেট্রিক তথ্য ব্যবহৃত হবে না এই কার্ডে। মূলত ব্রিটেনের বেআইনি অনুপ্রবেশকারীদের রুখতেই এই কার্ড চালু করতে চাইছেন স্টারমার। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে ভারতে এসে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা ও ইউনিক আইডেন্টিফিকেশনের অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নন্দন নীলেকানের সঙ্গে বৈঠক করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার কাছ থেকে জেনেছিলেন আধার কার্ড সহ সেই সংক্রান্ত অন্যান্য তথ্য। মার্কিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ব্রিটিশ সরকারি মুখপাত্র জানিয়েছেন, এই কার্ড চালু করার ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতার সাহায্য নেবে ব্রিটেন, কিন্তু তা আদপে আধার কার্ডের মতো হবে না। এর নকশা হবে আলাদা এবং তা বায়োমেট্রিকের তথ্যও ব্যবহার করা হবে না। প্রসঙ্গত, ব্রিটেনে অবৈধ অভিবাসী এক বড় সমস্যা। স্টারমারের লেবার সরকারের ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করতে উঠে পড়ে লেগেছে ব্রিটেন। তার প্রশাসন আগেই জানিয়েছে বিপুল সংখ্যায় অবৈধ অভিবাসীকে ইতিমধ্যেই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ রুখতে পরিচয় তৈরির দিকেই ঝুঁকল স্টারমারের সরকার। পাশাপাশি জনসাধারণের পরিষেবাগুলিকে সহজ করার এই কার্ডের লক্ষ্য বলে জানানো হয়েছে। ভারতে কিন্তু আধার নিয়ে অভিযোগও রয়েছে। তথ্য সুরক্ষা সংক্রান্ত সমস্যা এবং পরিচয়পত্রের অভাবে নাগরিকদের সুযোগ সুবিধা বা পরিষেবা থেকে বঞ্চিত করার মতো অভিযোগও উঠেছে। কিন্তু দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক ব্যয় ও দুর্নীতি কমাতে আধার সদর্থক ভূমিকা নিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। তিনি আগেও কথা বলেছেন, এবার ফের একই কথা শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। এবার তার দাবি ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। তিনি আগেও কথা বলেছেন বারবার, এবার ফের একই কথা শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। হোয়াইট হাউসে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকের পর তাকে ফের ভারতে রুশ তেল কেনা নিয়ে আস্ফালন করতে দেখা গেল। এবার তার দাবি ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। এদিন তাকে বলতে শোনা যায়, ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না, ওরা আগের থেকে শান্ত হয়ে গিয়েছে। গত বুধবারই ট্রাম্প দাবি করেছিলেন তার সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর তখনই নাকি তিনি ট্রাম্পকে কথা দিয়েছেন নয়াদিল্লি আর রাশিয়া থেকে তেল কিনবে না। এই পদক্ষেপকে বড় পদক্ষেপ বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি মোদীকে বন্ধু বলে সম্বোধন করে মোদীর দাবি, আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। যদিও ট্রাম্পের এহেন দাবি উড়িয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রক। তারা স্পষ্ট জানিয়েছেন দুই রাষ্ট্রনেতার মধ্যে ওই দিন কোনো ফোনালাপ হয়নি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ফোনে হোক বা সামনাসামনি আলোচনা গতকাল কোনোটাই হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। গতকাল দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে ফোন করেননি। উল্লেখ্য, বিদেশ মন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষা করাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়। ট্রাম্প এবং মার্কিন প্রশাসন বারবার বলেছে ভারতের ওপর আমেরিকার অসন্তোষের অন্যতম কারণ রাশিয়ার তেল কেনা। আবার নয়াদিল্লিও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এসবের মধ্যেই বুধবার হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। ফের একই কথা বলতে শোনা গেল তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।